আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই ন্যাশনাল কলেজের পক্ষ থেকে। আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান এই পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থান ও চাপ সম্পর্কে আলোচনা করব। আশা করি সবাই ভালো আছো। আর আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা, শব্দ ক্লিয়ার, অথবা বোর্ডটা কি সম্পূর্ণ দেখা যায় কিনা একটু শিওর হওয়ার জন্য অবশ্যই মেসেজ দিয়ে জানাও যে কেউ একজন। যে আমরা জানি করোনা ভাইরাসের কারণে আমাদের ক্লাস হচ্ছে না, সুতরাং অনলাইন ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের অনলাইন ক্লাসের উপর ভিত্তি করেই পরীক্ষা হবে, 50 মার্কের উপরে প্রতিশতই রুটিন পাবা। সুতরাং যদি কেউ তোমাদের বন্ধু বান্ধব কেউ অনলাইন ক্লাস যদি না দেখে, তাকে অবশ্যই জানিয়ে দিবে শেয়ার করে। সুতরাং পদার্থের অবস্থান, পদার্থ সম্পর্কে আমরা জানি। এর আগে আমরা চতুর্থ অধ্যায় পড়িয়েছি কাজ ক্ষমতা শক্তি, আর পঞ্চম অধ্যায় হচ্ছে পদার্থের অবস্থান। আমরা পদার্থের অবস্থান সম্পর্কে জানি যে পদার্থ 3 অবস্থায় থাকে: তরল, কঠিন, তরল ও বায়বীয় পদার্থ। কঠিন পদার্থ যাদের আন্তঃআণবিক শক্তি বেশি, প্রত্যেকটা অণু পরস্পরকে খুব শক্তভাবে ধরে আছে, আন্তঃআণবিক দূরত্ব কম, তাই কঠিন পদার্থ। সেটাকে যখন তাপ দেওয়া হয়, তাদের মধ্যে অণুগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যায়, ফলে কঠিন থেকে তরলে রূপান্তর হয়। সেই তরল পদার্থকে যদি আরো তাপ দেওয়া হয়, তাপ প্রয়োগ করা হয়, সেটার আন্তঃআণবিক শক্তি কমতে থাকে, আন্তঃআণবিক দূরত্ব মানে প্রত্যেকটা অণুর দূরত্ব বাড়তে থাকে, ফলে সেই তরল পদার্থ কঠিন অবস্থায় রূপান্তর হয়। এ হলো 3টা অবস্থা, এবং এই 3টা পদার্থে, কঠিন, তরল ও বায়বীয় পদার্থে চাপ প্রয়োগ করলে কিরকম প্রসারিত হয় বা চাপের প্রভাব কিরকম, হ্যাঁ, সেই সম্পর্কে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আসো, বইটা একটু ওপেন করো, দেখো তোমাদের প্রথমে চাপ সম্পর্কে বলা আছে। চাপ আমরা জানি যে কাজের চাপ থাকে অনেক, স্যার এতই কাজের চাপ, আমি এই পড়াটা কমপ্লিট করতে পারিনি। ওইটা হলো বাস্তব জীবনে, কিন্তু ফিজিক্সের ভাষায় হচ্ছে অন্যরকম। প্রত্যেকটা সংজ্ঞায় ফিজিক্সের জ্ঞানটা একটু ভিন্ন। চাপ হচ্ছে, যদি আমি 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ, উচ্চতা বিশিষ্ট একটা ক্ষেত্র নিই, সেন্টিমিটার স্কয়ার, তবে লম্বভাবে যদি একক ক্ষেত্রের উপর লম্বভাবে যদি একটা বল প্রয়োগ করা হয়, কোনো কিছুর উপর যদি বল প্রয়োগ করে কিভাবে লম্বভাবে একক ক্ষেত্রের উপর, তাকেই চাপ বলা হয়। সুতরাং এখানে চাপের মধ্যে 2টা কথা, একটা হচ্ছে একক ক্ষেত্রফল, একটা হচ্ছে লম্বভাবে বল প্রয়োগ করতে হবে। সুতরাং সংজ্ঞাটা যদি আমি লিখি এইভাবে: কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, যদি একক ক্ষেত্রফল না হয়ে এক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করা হয়। কি বল প্রয়োগ করলাম? এফ বল যদি প্রয়োগ করা হয়, তবে চাপ পি সমান বল বাই ক্ষেত্রফল। এটা গাণিতিক কথা। আচ্ছা, আমরা কি বললাম? এখন এটার সাথে এটার সম্পর্ক আছে, কিন্তু তোমাদের ফিজিক্সের সংজ্ঞা অবশ্যই গাণিতিক সংজ্ঞাটা মুখস্থ করবা, অথবা এটা মুখস্থ করবে, এটা পারলে এটা পারবা। যেমন দেখো, একক ক্ষেত্রফল, প্রথমে যে কথাটা থাকে সেটা নিচে হয়, প্রযুক্ত বল এটা হবে উপরে। সুতরাং নিচের কথাটা উপরে হবে। আমরা ঐকিক নিয়ম যখন করি, প্রথম কথাটা নিচে চলে যায়, যেরকম এই প্রথম কথাটা নিচে হবে, পরের কথাটা উপরে হবে। এ হলো চাপ, পি সমান এফ। চাপের একক, আমি যদি একক ব্যাখ্যা করতে চাই, দেখো চাপ
সমান বল, বলের একক কি? আচ্ছা, চাপের একক এভাবে লিখি, সমান বলের একক কি? নিউটন। আর ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, মিটার স্কয়ার। সুতরাং এটাকে লেখা যায় নিউটন মিটার ইনভার্স 2। এই অংশটাকে বলা হয় প্যাসকেল, পিএ। পিএ দ্বারা প্যাসকেল বোঝানো হয়, সেটা হচ্ছে চাপের একক। এখন যদি বলা হয় 1 প্যাসকেল বলতে কি বুঝো? 1 প্যাসকেল পিএ বলতে কি বোঝায়? যদি পরীক্ষায় আসে তখন কি করবো? 1 প্যাসকেল আসতে পারে, এখানে 10 প্যাসকেল আসতে পারে, 20 প্যাসকেল আসতে পারে, এরকম। সুতরাং আমরা এখান থেকে সংখ্যাটা দিতে চেষ্টা করব, তখনই মনে থাকবে। সুতরাং আমরা যদি বলি, এই জায়গাটায় যদি আমি আইডেন্টিফাই করি যে একক ক্ষেত্রফলের উপর, এই যে লিখছি একক ক্ষেত্রের উপর প্রযুক্ত বল কতটুকু? 1 নিউটন বল প্রয়োগ করলে যে চাপের সৃষ্টি হয়, এই সংখ্যা থেকে আমরা চাপের 1 প্যাসকেল বলতে কি বুঝো সেটা লিখতে পারি। কিরকম? এই যে একক ক্ষেত্রের উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, যে 1 নিউটন বল প্রয়োগ করা হয়, যে চাপের সৃষ্টি হয় তাকে 1 প্যাসকেল বলে। আমরা লিখতে পারি একক ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যে চাপের সৃষ্টি হয় বা যে চাপ হয় সৃষ্টি হয় তাকে 1 প্যাসকেল বলে। দেখো এই সংখ্যা এই সংখ্যার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। একক ক্ষেত্রফলের উপর 1 নিউটন, এটা তো নির্দিষ্ট করে বলা হয় নাই। যে বল প্রয়োগ করা হয় হলো 1 নিউটন বল প্রয়োগ করলে 1 প্যাসকেল হবে। এখন যদি বলে 10 প্যাসকেল, যদি বলি 10 প্যাসকেল বলতে কি বুঝো? তখন 1 নিউটন বল প্রয়োগ করে একক ক্ষেত্রের উপর যদি আমি 10 নিউটন বল প্রয়োগ করি, যে চাপের সৃষ্টি হয় তাকে 10 প্যাসকেল বলে। অথবা একক ক্ষেত্রফল না হয় যদি 10 মিটার স্কয়ার ক্ষেত্রের উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, এটাও লেখা যায়। দুইটা পয়েন্ট লেখা যায়। 1 মিটার স্কয়ার ক্ষেত্রের উপর যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয়, যে চাপের সৃষ্টি হয় সেটা হলো 10 প্যাসকেল। অথবা 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যে চাপের সৃষ্টি হয় তাকে 10 প্যাসকেল বলে। আচ্ছা, আমার লাইভটা কি দেখা যাচ্ছে? ক্লিয়ার? শব্দ শোনা যাচ্ছে তাই না? কোনো মেসেজ পাই নাই, আশা করি অবশ্যই ক্লিয়ার। আচ্ছা, আমরা চাপ সম্পর্কে আইডিয়া পেলাম, চাপের একক সম্পর্কে জানছি। এরপরে দেখাবো তোমাদের বইয়ে যেভাবে আছে সেই অংশে আমরা সেভাবে আগাবো। চাপের পরে ঘনত্বের কথা বলা আছে, কারণ কোন বস্তুর ঘনত্বের উপর নির্ভর করে সেই বস্তুটা কঠিন, তরল না গ্যাসীয় পদার্থ, অথবা কোন বস্তু ঘনত্বের উপর নির্ভর করে সেই বস্তুটা কোন তরলে নিমজ্জিত হবে না ভাসবে। সুতরাং আমরা ঘনত্ব সম্পর্কে জানবো। তোমাদের বইয়ে যেভাবে আছে ঘনত্ব, ঘনত্ব মানে ঘন থেকে ঘনত্ব আসছে, ঘনত্বটা বাদ দিয়ে দিই, ঘন বোঝা যাবে। তার মানে কি একক ক্ষেত্রফলের উপর, এই যে একক ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি কি হয় 1 সেন্টিমিটার বা 1 মিটার স্কয়ার হয়, কিউব হয়, তবে এর মধ্যে যে চাপের সৃষ্টি হয় তাকে ঘনত্ব বলে। সুতরাং ঘনত্বের সংখ্যাটা কি হবে? একক ক্ষেত্রের উপর প্রযুক্ত বলকে ঘনত্ব বলে। একক ক্ষেত্রের উপর প্রযুক্ত একক ক্ষেত্রফলের
একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। সুতরাং লিখি সংখ্যাটা, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, ঘনত্বকে রো, পির মতন কিন্তু বুচা এদিকে একটু হেলানো থাকবে, ঘনত্ব দ্বারা প্রকাশ করে। সুতরাং আমরা যদি একটা চিত্র দিয়ে বলি যে একক দৈর্ঘ্য 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটা ঘনক চিত্র আঁকি, একটা ঘনকের চিত্র যদি আঁকি, তবে এর যে ভর, এই আয়তনের বস্তুর যে একটা ভর পাবো সেটা হচ্ছে ওই বস্তুর ঘনত্ব। সুতরাং আয়তন আগে আছে, ভর পরে আছে। সুতরাং আমরা যদি ঘনত্ব লিখতে চাই, রো সমান কি লেখা যাবে? বলো, আয়তন আগে, যেটা আগে থাকে সেটা নিচে, যেটা পরে থাকে, এই যে ভরটা পরে, এটা উপরে হবে। সুতরাং রো সমান m/v। যদি একক লিখতে চাই তখন কি হবে? ভর মানে কেজি, ভরের একক কেজি, আয়তনের একক মিটার কিউব, এটাকে কেজি মিটার ইনভার্স 3 লেখা যায়। সুতরাং আমরা ঘনত্ব সম্পর্কে আইডিয়া পেলাম যে একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। মনে করো একক আয়তনে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ, চৌদ্দ একটা কাঠির টুকরা নেওয়া হয়। সেই সম আয়তনে যদি একটা লোহা নেওয়া হয়, তো অবশ্যই লোহার টুকরাটা ভারী হবে, কাঠির টুকরাটা হালকা হবে, যার জন্য লোহার ঘনত্ব বেশি। যেমন আমরা পানির ঘনত্ব জানি 1000 কেজি পার মিটার কিউব। লোহার ঘনত্ব কত? কেরোসিনের ঘনত্ব কত? 800 মিটার কেজি পার মিটার কিউব। কেরোসিনটা পানি অপেক্ষা হালকা, এই জন্য পানিতে যদি কেরোসিন দেওয়া হয়, কেরোসিনটা উপরে ভাসে, ঘনত্ব কম তাই। আচ্ছা, এরপরে আসো, এই যে ঘনত্ব পড়া হলো এবং চাপ পড়া হলো, তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। যদি তোমাদের বইয়ের এরপরে পেজের দিকে তাকাও, তখন সেই জায়গায় পাওয়া যাবে যে একটি পাত্রে, একটা পানির পাত্রে একটি আয়তাকার ঘনবস্তু রাখলাম। এই যে একটা বস্তু রাখা হলো, এই যে একটা বস্তু দেখা যাচ্ছে রাখা হলো পানিতে। তখন এই বস্তুটা আমি এই পানির তলদেশ থেকে পানির উপর বৃষ্টি, বস্তুর তলদেশের উচ্চতা হলো এইচ। এই উচ্চতায় যদি বস্তুটা রাখা হয়, তবে এই বস্তুর উপর পানি কতটুকু চাপ প্রয়োগ করবে সেটা বের করব। সুতরাং কথাটা লিখতে পারো এরকম যে একটি পাত্রে এইচ গভীরতা একটি বস্তু রাখা আছে, যে বস্তুর ভর m, তার আয়তন v। ক্লিয়ার? সুতরাং চাপ P সমান বল বাই ক্ষেত্রফল। এখন বলটা কতটুকু, এই বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ করে সেটা বের করব। বল হচ্ছে এখানে বল F সমান m g। জি কেন? এইচ গভীরতায় বলা হয়েছে, যখনই এইচ আসবে তখনই কি আসবে? জি আসবে, কেন এ লেখা যাবে না। এম বর্গবিশিষ্ট একটা বস্তুর উপর যে বল প্রয়োগ করলাম সেটা হচ্ছে এম জি। এখন এম এর মান কত? আমরা এখানে একটা তথ্য সমান এম বাই বি বা এম সমান রো বি, এই মানটা যদি এখানে বসাই দিই, রো বি জি। ভি মানে কি? ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ভি মানে কি? ক্ষেত্রফল ইনটু উচ্চতা। সুতরাং আমরা ভির জায়গায় কি লিখবো? এইচ। এই ভির জায়গায় লিখছি এইচ, রোজি। ঠিক আছে, এখন এফ এর মানটা যদি আমি এটাতে বসাই, যদি 1 নং দিয়ে দিই, হ্যাঁ 1 নং হতে পাই কি পাই? পি চাপ বল বাই ক্ষেত্রফল। আচ্ছা, এটা কিসের চাপ?
তরল পদার্থে, পানির কথা চিন্তা করো, পানিতে যদি একটা বস্তু রেখে দেওয়া হয় যা এইচ গভীরতায় আছে, সেই বস্তুর চাপ বের করতেছি। সুতরাং এফ সমান কি, এ এইচ রো জি, নিচে এ এ যদি কাটা যায় এইচ রো জি। সুতরাং আমরা চাপ সমান কি পেলাম, এইচ রো জি। কোন বস্তুর চাপ নির্ণয়ের জন্য আমরা এইচ গভীরতায়, যেমন পরীক্ষায় আসলো যে একটা পুকুরে 10 মিটার গভীরতায় একটা বস্তু রাখা আছে, ওই বস্তুর চাপ কত। যদি বলা হয় 10 মিটার গভীরতা, এখানে 10 মিটার গভীরতায় কোন বস্তু রাখা আছে, ওই বস্তুর চাপ কত, 10 মিটার এইচ এর মান পেয়েছি। যেহেতু পানিতে ডুবানো হয়েছে, পানি ঘনত্ব রো, ডাব্লিউ সমান 1000 কেজি পার মিটার কিউব, জির মান আমরা জানি। সুতরাং উচ্চতা যদি জানা থাকে আমরা কোন বস্তুর চাপ বের করতে পারবো। আচ্ছা, এ হলো তরল পদার্থের কোন বস্তুর চাপ। এরপরে বলা আছে তোমাদের বইয়ে, একটু খেয়াল করো ভালো করে, পেজটা উল্টাও। আর এরপরে দেখো ভাই, এই চাপ সম্পর্কে কিছু গাণিতিক সমস্যা আছে, যে গাণিতিক সমস্যার মধ্যে আমরা বলতে পারি এইচ এর মান দেওয়া থাকলে চাপ নির্ণয় করব। কিন্তু এই তরল পদার্থ যদি পানি হয়, পানি যেমন তোমাদের দেখবা বইয়ে লেখা আছে 10 মিটার গভীরতায় চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, চাপের একক অ্যাটমসফিয়ার বলা যায়, প্যাসকেলও বলা হয়। 10 মিটার গভীরতায়, যেমন তোমাদের বইয়ের 136 পৃষ্ঠায় আছে, 136 পৃষ্ঠায় কিছু কথা আছে যে 33 ফিট বা 10 মিটার, 33 ফিট মানে 10 মিটার গভীরতায় পানির চাপ 1 অ্যাটমসফিয়ার। যদি 300 মিটার গভীরতা হয়, তা আমরা সহজে বের করতে পারবো কত চাপ হবে। আর এখানে যদি এরপরে আরেকটা অঙ্ক দেখো, এই পানির পরিবর্তে যদি আমরা কেরোসিন ব্যবহার করি, যদি পানিতে চাপ এটা হয়, পানিতে পানি, তবে কেরোসিনের চাপ কত। কেরোসিনের কথা বলা আছে। আচ্ছা, পারদের চাপ কত, পারদের ক্ষেত্রে 76 সেন্টিমিটার পারদ চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। 76 সেন্টিমিটার গভীরতায় যদি 100 সেন্টিমিটার একটা কাঁচ নল নেওয়া হয়, 100 সেন্টিমিটার, আমি এটা চিত্র আঁকি, এটা টেরিসনের পরীক্ষা বলা হয়। টেরিসনের পরীক্ষাটা দেখো তোমাদের বইয়ের কোথাও আছে। একটা পাত্র, আমি এই পাত্রে এই টেস্ট টিউবটাতে 100 সেন্টিমিটার টেস্ট টিউব, কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, এতে সম্পূর্ণ পারদ দ্বারা পূর্ণ করা হলো। কি দ্বারা, পারদ পূর্ণ করে, এই পারদ পূর্ণ একটা পাত্রে আমি যদি উপর করে এভাবে ধরি, ধরে এই সম্পূর্ণ যদি পারদ ভরা থাকে, প্রথমে ছিল ভরা, কিন্তু বায়ুমণ্ডলীয় চাপের কারণে কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার রাখা আছে ভিতরে পারদ, তখন দেখা যাবে এই 76 সেন্টিমিটার আইসা এই সম্পূর্ণ হচ্ছে 100, সম্পূর্ণ হচ্ছে 100 এই পর্যন্ত না। আর আর এই পর্যন্ত হলো 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার পর্যন্ত পারদটা নিচে নেমে আসবে, বায়ুর চাপে এই অংশটা ফাঁকা হয়ে যাবে, মানে 24 সেন্টিমিটার ফাঁকা হয়ে যাবে। এই জন্য বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় পারদ চাপ কত, 76 সেন্টিমিটার। এটাকে টেরিসনের পরীক্ষা বলা হয়, যে 76 সেন্টিমিটার পারদ চাপটা হচ্ছে, 76 সেন্টিমিটার পারদ চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। আবার বলি, যেমন আমরা আবহাওয়ার অধিদপ্তরে আবহাওয়া এখন খারাপ, নিম্নচাপ বা শুষ্ক থাকবে কিভাবে বুঝে, শুধু এই পারদ চাপ, একটা কাচের নল থাকে 100 সেন্টিমিটার দৈর্ঘ্যে, এটা যখন কোনো পারদে ডুবানো হয় তখন 76 সেন্টিমিটার পর্যন্ত স্বাভাবিক যদি আবহাওয়া থাকে, 76 সেন্টিমিটার পর্যন্ত চাপ থাকে।
মানে পারদটা নেমে আসে 76 সেন্টিমিটার। যদি বায়ুটা আর্দ্র হয়, মানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়, তখনই বায়ুর চাপটা বেশি হয়, ফলে সেটা আরেকটু নিচে নেমে আসে। এই নিচে নেমে আসার কারণে বোঝা যায় যে 75 হয়ে গেল, 74 হয়ে গেল, তখনই বুঝতে পারে যে অনেক বৃষ্টি হবে। আর যখন হঠাৎ করে কমে যায়, নিম্নচাপের সৃষ্টি হয়, বলে না নিম্নচাপ। নিম্ন মানে কি, চাপের পরিমাণ কম, 76 না হয়ে 74, 75, 73 এরকম হয়ে যায়, হঠাৎ করে কমে যায়। তার মানে নিচে যে গরম আবহাওয়া আছে সেটা উপরে উঠে যায়, উপরে ঠান্ডাটা নিচে নেমে আসে, উপরে গরমটা নিচে চলে আসে, নিচেরটা ঠান্ডা হয়ে আসে, বলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় বা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। সুতরাং এই পারদ থার্মোমিটার দ্বারাই সেই আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়ার পূর্বাভাস জানে। সুতরাং আমরা এটাতে বুঝতে পারছি এটা কেবল হয় টেরিসলের পরীক্ষা। আর এরপরে আসো যে আমরা আর্কিমিডিস সম্পর্কে আমরা জানি যে উনি একজন বিজ্ঞানী ছিল। কোনো কারণে গোসল করার জন্য একটা চৌবাচ্চায় সে নামার পরে দেখা যায় কিছু পানি পড়ে যায় আর নিজেকে একটু হালকা অনুভব করে। তখনই সে চিন্তা করে কি ব্যাপার, কেন পানি পড়ে গেল আর নিজেকে কেন হালকা মনে হলো। তার গবেষণার পরেই একটা তথ্য বেরিয়ে আসলো, তার নাম হচ্ছে, এটাকে আর্কিমিডিসের সূত্র বলা হয়। সূত্র যেমন আমি যদি পাত্র আঁকি, এরকম মনে করো একটা পাত্রে তুমি পানি নিলাম, একবারে ভরে না, একবার গ্লাসে আমরা পানি ভরি না, সম্পূর্ণ ভরে নিয়ে এলাম। তারপর এখানে একটা নলের মতো রাখলাম, যাতে অতিরিক্ত পানি যদি হয় সেটা পড়ে যায়। এখানে একটা কি পাত্র রাখবো, যাতে আমি বুঝতে পারি কতটুকু পানি পড়ছে। এখন দেখো, এই পাত্রে যদি আমি এই আয়তাকার একটা বস্তুকে ছেড়ে দিলাম, একটা আয়তাকার বস্তু ছেড়ে দিলাম, ফলে কিছু পানি পড়ে যাবে, এই পর্যন্ত পানি হয়ে গেল, এই থেকে পানি পড়লো। ঠিক আছে, তো ভালো করে বুঝো, একেবারে সহজ আর্কিমিডিস সূত্রটা, যে এই বস্তুটা পানিতে দেওয়ার কারণে কিছু পানি পড়ে গেল, এটাকে বলা হয় অপসারিত পানি। অপসারিত পানি। আর এটা হচ্ছে বস্তু, এটা কি বস্তু কিছু ওজন হারায়, এই হারানো ওজন যদি ডাব্লু হয়, আর অপসারিত পানির ওজন যদি এটা যদি আমি ধরি W1, তবে আর্কিমিডিস সূত্র অনুযায়ী W সমান W1। ক্লিয়ার? যে একটা একবারে কি বলে সম্পূর্ণ গ্লাস বড় পানি নেই, আর এই জায়গায় একটা নল থাকে, পানি যাতে সংগ্রহ করতে পারি, একটা বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এই নল দিয়ে পানি পড়ে যাবে। এই অপসারিত তরলের ওজন যদি W1 হয় আর বস্তুটা কিছু ওজন হারাবে, আমরা জানি পানিতে নিমজ্জিত অবস্থায় বস্তুটা একটু হালকা অনুভব হয়, যা আর্কিমিডিস মনে করছিল যে নিজেকে এত হালকা মনে হলো কেন। সেই হারানো ওজন, এই বস্তুর কিছু ওজন হারায়, এই হারানো ওজন W যদি হয় আর অপসারিত তরলের ওজন যদি W1 হয়, তো এই দুটো সমান হবে। এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। অথবা এইটার আয়তন, এই যে তরল পদার্থের আয়তন, এটার আয়তন যদি V1 হয়, আর এই বস্তুর আয়তন যদি V হয়, তবেও V সমান V1 হবে। আয়তনটা একই হবে, যে পরিমাণ পানি অপসারিত হবে বস্তুর কারণে সে একটা জায়গা দখল করছে, সেই জায়গাটা হচ্ছে তার আয়তন, সেই পরিমাণ পানি পড়ে গেছে। সুতরাং এই দুটো আয়তনও সমান হবে। এখন একটা বস্তুকে যদি পানিতে দেওয়া হয়, তখন সেটা নিচে নেমে অর্ধেক অবস্থায় কেন সে ভাসতেছে, আরো তো নিচে চলে আসতে পারতো, অথবা উপরে ভাসতে পারতো, মাঝখানে কেন?
সেটা হলো দুইটা বল তার উপর প্রয়োগ করতে, একটা হলো নিম্নমুখী বল, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল। নিম্নমুখী বল, ঊর্ধ্বমুখী বল। সুতরাং এই আর্কিমিডিস সূত্রে আরেকটা তথ্য আমরা এখন দেখাবো, সেটা হচ্ছে নিম্নমুখী বল, ঊর্ধ্বমুখী বল, এবং এই দুইটার বিয়োগফল হচ্ছে ঊর্ধ্বমুখী প্লবতা, যাকে বলে ঊর্ধ্বমুখী লব্ধি বল, যাকে প্লবতা, সেই সম্পর্কে এখন লিখবো। আর আর্কিমিডিস সূত্রটা তোমরা একটু গাড়ি দেখে নিও, আমি মুখে একটু বলে দিই যে কোনো তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে কোনো বস্তুকে নিমজ্জিত করলে কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। আবার বলবো যে তরল বা কোনো কঠিন বা কোনো বস্তুকে তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের সমান। আচ্ছা, আরেকটা চিত্র আঁকে আমরা ঊর্ধ্বমুখী বল, নিম্নমুখী বল সম্পর্কে জানবো। এই পর্যন্ত পানি আছে, একটা পাত্র, আর এখানে আমি একটা বস্তু রাখলাম। এই বস্তুটা এরকম আছে। এই বস্তুটা এই তলা থেকে এই তলা পর্যন্ত উচ্চতাটা হলো h1, h1, মানে বস্তুর তলদেশ থেকে পানির উপরের পৃষ্ঠ পর্যন্ত উচ্চতা h1, আর পানির উপরি তল থেকে বস্তুর উপরি তল থেকে উচ্চতা হলো h2। যদি আমি এটা বলি, বস্তুর উচ্চতা h ধরলাম, বস্তুর উচ্চতা কত h, তিনটা উচ্চতা বলা আছে জায়গায়। একটা হলো বস্তুর তলদেশ থেকে পানির উপরি পৃষ্ঠ উচ্চতা h1, বস্তুর উপরি পৃষ্ঠ থেকে পানির উপরি পৃষ্ঠ উচ্চতা h2, আর বস্তুর উচ্চতা h1। এখন সহজে আমরা বলতে পারি এই h সমান h2 থেকে h1 থেকে h2 ভিউ, তাই না? আচ্ছা, এখন এই যে বস্তুটা এখানে রাখা আছে, এর উপর একটা বল প্রয়োগ করতেছে উপর থেকে, এটাকে বলা হয় নিম্নমুখী বল। আর বস্তুটা যাতে নিচে তলায় না আসতে পারে, পানির নিচে থেকে উপরে একটা বল প্রয়োগ করতেছে, সেটাকে বলা হয় ঊর্ধ্বমুখী বল। সেটা কি বলা হয়? ঊর্ধ্বমুখী বল। এরকম ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করতেছে। এই নিম্নমুখী বল, ঊর্ধ্বমুখী বলের পরিমাণটা কত? আর পাত্রের তলদেশ বা উপরিপৃষ্ঠের ক্ষেত্রফল যদি আমি এ ধরি, এই ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফল বস্তুর তলের ক্ষেত্রফল এ যদি হয়, তবে আমরা এখানে নিম্নমুখী বল, নিম্নমুখী চাপ, তোমাদের বইয়ে কিন্তু আছে 166 পৃষ্ঠায়, আগে চাপ বের করো। নিম্নমুখী চাপ, চাপ কি P1, চাপ সমান কি পড়ছি h রো জি, h রো জি। h টা কত? নিম্নমুখী বলতে আমরা h2 ধরা আছে, কি হবে h2 রো জি, ঊর্ধ্বমুখী চাপ, সেটা P2 h, দেখো 1 লিখছি, এখানে 1 হবে রো জি, মানে h1 h2 এই দুইটার উপরেই চাপের পরিবর্তন ঘটে। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, আমার কি কথা শোনা যাচ্ছে? তো একটা মেসেজ দাও নাকি, স্যার ঠিক আছে, আওয়াজ সাউন্ড ঠিক আছে বা দেখা যাচ্ছে ক্লিয়ার, একটা মেসেজ দাও। এরপরে হলো নিম্নমুখী বল, নিম্নমুখী বল F1। বল সমান কি? আমরা এটা যদি চিনি, P সমান বল বাই ক্ষেত্রফল, বা বল সমান কত
পিএ, পিএ লেখা যায় না, সেই জন্য লিখবো PA1, পিএ, PA1 না, পিএ, এত ক্ষেত্র একটাই। এখন পির মানটা উপর থেকে বসায় দাও, H1 রো জি এ, অথবা H1 এ আগে লেখো, এ বেশি সুন্দর হবে, এ H1 রো জি। এ হলো নিম্নমুখী। এই কথাটা এখানে লিখে দাও, তাহলে তোমাদের বুঝতে পারবা যে পি সমান বল বাই ক্ষেত্রফল, সুতরাং এফ সমান পি এফ। এই তথ্যটা জানা থাকলে সুবিধা হবে। এ হলো নিম্নমুখী বল। এরপরে আসো ঊর্ধ্বমুখী বল। F2 দিলাম, P1 না, এটা হবে P2A, এই যে AP, PA, আর P2 এর মান কত? H1 রো জি। আচ্ছা, আমার মনে হয় এই বলটাকে আচ্ছা এখানে একটু সমস্যা হয়ে গেল, আর লিখি, সমস্যা নেই। মানে 1 2 একটু গ্যাঞ্জাম আছে, এটা 1 নিম্নমুখী বল, কিন্তু উচ্চতা দেখো একটু গ্যাঞ্জাম বেজে গেছে, উচ্চতাটাকে উল্টা উল্টা করে দাও, এটা 1 দাও আর এটা 2 দাও, তার মানে এটা 2 এটা 1, সুন্দর হবে, মনে থাকবে, নাহলে বুঝবা না। কারণ 1 2 যদি গ্যাঞ্জাম বাজে, দেখো P1 H1 আর P2 H2 মিল আছে না, P1 H1, দেখো যে আবার গ্যাঞ্জাম বেজে গেছে, আমরা উপরেরটা বসাইছি, এটা হবে নিচেরটা, উপরেরটা, যে F1 P1 H1 মিল আছে না, F2 P2 H2, P2 কত H2, এখন আর সমস্যা থাকবে না। মানে এটা যদি সামনে লিখি H2 রো জি। আবার বলি, পানির তলদেশ থেকে পানির উপরিপৃষ্ঠের উচ্চতা হলো H2, আর বস্তুর উপরিপৃষ্ঠ থেকে পানির উপরিপৃষ্ঠ হলো H1, সুতরাং বস্তুর উচ্চতা হলো H1 H2 H1, বস্তুর তলদেশের ক্ষেত্র হলো A। ক্লিয়ার? নিম্নমুখী বল, নিম্নমুখী চাপ P সমান H রো জি, H বলতে H1, আর ঊর্ধ্বমুখী চাপ H বলতে কত H2 রো জি। নিম্নমুখী বল F সমান, দেখো P সমান F বাই A আমরা সংজ্ঞা করেছি, F সমান কি PA, যে P1A, P1 এর মান বসাইছি, এটা আগে লিখছি, একইভাবে F2 P2A, P2 এর মান বসানো হয়েছে, এটা সামনে নিয়ে আসছি, সাজিয়ে লিখছি। সুতরাং এই ঊর্ধ্বমুখী বল পাইলাম, নিম্নমুখী বল, এই ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বলের বিয়োগফলটা হচ্ছে প্লবতা, যাকে আমরা লব্ধি বল বলবো। আমরা কি দেখব? সুতরাং লব্ধি বল, ঊর্ধ্বমুখী লব্ধি বল, ঊর্ধ্বমুখী বলটা বেশি হতে পারে, কম হতে পারে। আচ্ছা যাই হোক, ঊর্ধ্বমুখী লব্ধি বল, এটা হচ্ছে F। F সমান কি লিখবো? F2 মাইনাস F1, F2 কত A H2 রো জি মাইনাস A H1 রো জি। ঠিক আছে, তো সবাই খাতায় লিখো, খাতায় না লিখলে কিন্তু বুঝতে পারবে না। এখন যদি আমি A রো জি কমন নিই, H2 মাইনাস H1, চিত্র দেখে বোঝা যায়, এখানে লিখে দিয়েছি কিন্তু দেখো, A রো জি কত H, এটাই হচ্ছে প্লবতা। এটা কি, এই অংশটা হচ্ছে প্লবতা, মানে পানির তলদেশের ঊর্ধ্বমুখী যে লব্ধি বল অনুভব হয় তাকে প্লবতা বলে। সুতরাং আমরা প্লবতা সম্পর্কে ক্লিয়ার। নিম্নমুখী বল ঊর্ধ্বমুখী বলের বিয়োগফল যেটা, সেটা হচ্ছে লব্ধি বল, সেই লব্ধি বলটাকে
প্লবতা বলে। এই প্লবতা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত ত্বরণের ওজন। এখন যদি আমি লিখি এটা AH rho g, AH সমান কি লেখা যায় V rho g, এটাই বলা হয় বস্তু দ্বারা বস্তুর হারানো ওজন বা বস্তুর অপসারিত ত্বরণের ওজন। বস্তুর হারানো ওজন, বস্তুর হারানো ওজন বা বস্তু দ্বারা অপসারিত ত্বরণের ওজন একই কথা। এ হলো প্লবতা। এইটি হচ্ছে আর্কিমিডিসের সূত্র যে বস্তুর হারানো ওজন আর তার দ্বারা অপসারিত ত্বরণের ওজন যদি সমান হয় তবে কি পাবো আমরা? প্লবতা পাবো। কোনো কারণে মনে করো একটা সৃজনশীল দেখবে এরকম আছে, এই উচ্চতা দেওয়া আছে 1.5 মিটার স্কয়ার, এটা দেওয়া আছে 0.5 মিটার, উচ্চতা হলো মিটার, তাই না? তো এখন যদি আমি এখানে মান বসাই, দুটো বিয়োগ করে কত হবে? 1 মিটার এইচ এর মান। আর তলের ক্ষেত্রফল যদি আমি ধরি 2.5 মিটার স্কয়ার। ক্লিয়ার? এখন যদি বলে বস্তুটি আর্কিমিডিস সূত্রকে সমর্থন করে কিনা, সেই ক্ষেত্রে আবার বস্তুটার ভর দেওয়া থাকতে হবে আর অনেক রকম থাকতে পারে। বস্তুর ভর থাকতে হবে আর বস্তুর আয়তন, আয়তন তো আমরা পাবোই। এক্ষেত্রে আমরা আর্কিমিডিস সূত্রে প্রমাণ করতে পারি। এখন আর্কিমিডিস সূত্র প্রমাণ করার জন্য কি করণীয়? প্রথমে তোমরা এই নিম্নমুখী ঊর্ধ্বমুখী বল, এই নিম্নমুখী বল বের করবা, তারপরে এই দুইটা বিয়োগ করবা, সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতা। আর বস্তুর বাতাসে একটা ওজন থাকবে, বস্তুর ভর যদি দেওয়া থাকে ডাব্লুর মান, তো বাতাসের ওজন কি? ডাব্লু সমান mg। বস্তুর বাতাসে ওজন, এটা হলো ডাব্লু সমান mg। সুতরাং ভর যদি দেওয়া থাকে আমরা অনায়াসে কি বের করতে পারবো? ওজন বের করতে পারবো। বাতাসে ওজন যদি দেওয়া থাকে, ভর নাই কিন্তু বস্তুর ঘনত্ব দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আয়তন কোনটা? উচ্চতা ইনটু ক্ষেত্রফল, তখনও রো সমান m/v দিয়ে আমরা ভর বের করব, তারপর ডাব্লু সমান mg। এই বাতাসে ওজন আর বস্তু পানিতে দেওয়ার পরে কিছু ওজন, তার একটা ওজন দেয় পানিতে ওজন, বস্তুর পানিতে ওজন, এটা দিলাম W1 আর এটা দিলাম W2। সুতরাং বস্তুর হারানো ওজন, বস্তুর হারানো ওজন, বস্তুর অপসারিত ত্বরণের ওজন, হারানো ওজন সমান কত? W সমান বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন। আর এই তখন এটা বস্তুর দ্বারা অপসারিত ত্বরণের ওজন, বস্তু দ্বারা অপসারিত ত্বরণের ওজন, বস্তু দ্বারা অপসারিত ত্বরণের ওজন বস্তুর হারানো ওজনের সমান হবে। সুতরাং এখানে যে F পেলাম, F, আর এখানে যে W পেলাম, এই দুইটা কি সমান হবে, তবে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। আমি আবার বলি, উচ্চতা দেওয়া আছে 1.5 মিটার আর এই উচ্চতা দেওয়া আছে 0.5, তো বস্তুর উচ্চতা আমরা বিয়োগ করে বের করলাম বস্তুর উচ্চতা। এরপরে আমরা নিম্নমুখী বল AH1 rho g, ঊর্ধ্বমুখী বল AH2 rho g, তারপর আমরা দুইটা বিয়োগ করব, বিয়োগ করলে পাবো প্লবতা। প্লবতা মানে হচ্ছে বস্তু দ্বারা অপসারিত ত্বরণের ওজন, বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। এই ওজনটা বের করলাম, মনে করো এই জায়গায় হচ্ছে 500, বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন 500 নিউটন। বাতাসে ওজন বের করব, যদি বস্তুর ভর দেওয়া থাকে, বাতাসে ওজন W সমান mg, পানিতে ওজন প্রস্থে দেওয়া থাকবে মনে করো, এই দুইটা বিয়োগ করলে পাবো বস্তুর হারানো ওজন। এই হারানো ওজন আর বস্তুর দ্বারা অপসারিত ওজন হলো F, যদি সমান হয় আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে।
বাচ্চা। সুতরাং আজকে আমাদের এই পর্যন্ত থাক। আমরা আজকে কি কি পড়াইলাম আবার একটু স্মরণ করো। চাপ, চাপ কাকে বলে? চাপের একক। তারপর পড়ানো হয়েছে ঘনত্ব, ঘনত্ব কাকে বলে? একক। তারপর পড়ানো হলো একটা বস্তুকে যদি ত্বরণে নিমজ্জিত করা হয়, বস্তুর উপর চাপের পরিমাণ, চাপ P সমান H/ρ(g). সুতরাং সূত্রগুলি একটু ভালো করে খেয়াল করবা। P সমান F/A, রো সমান M/V, আবার P সমান H/ρ(g). এ হলো তিনটা সূত্র, কারণ ফিজিক্সের সূত্রটাই মেইন। এরপরে পড়লাম ঊর্ধ্বমুখী বল, নিম্নমুখী বল, দুটার বিয়োগ করলো প্লবতা। এই প্লবতার ডাইরেক্ট সূত্র কিন্তু এটাও লিখতে পারো, প্লবতা v/ρ(g). প্লবতা সমান কি? v/ρ(g). সুতরাং এই সম্পর্কে অনেক গাণিতিক প্রশ্ন আছে। তোমরা এখন যদি তোমরা করো যে কয়েকটা সালের প্রশ্ন দেখো, যে ঢাকা বোর্ড 2017 সাল বা 18 সাল, তখন দেখবা এই প্লবতা সম্পর্কে, আয়তন সূত্র সম্পর্কে অনেক প্রশ্ন আসছে। যেমন চট্টগ্রাম বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019, এই চট্টগ্রাম বোর্ড 2019, আর এটা কি? এরপরে বলা আছে কুমিল্লা বোর্ড। আমি দুইটা বোর্ডে দিব, কুমিল্লা বোর্ড 2019। এই প্রশ্নগুলি তোমরা একটু দেখে দেখবে, আগের ক্লাসে এই সৃজনশীলগুলি আমরা পড়াবো। এই পঞ্চম অধ্যায়ে, ঠিক আছে, পঞ্চম অধ্যায় এর দুইটা সৃজনশীল আছে, তোমরা একটু দেখে রাখবে, আর যদি পারো ওকে করে রাখবে। আমরা আগামী ক্লাসে এই সম্পর্কে আলোচনা করব। এটা বাড়ির কাজও করতে পারো, এবং সংজ্ঞা যেগুলি পড়াইছি সেগুলি ভালো করে পড়বা। আর এই করোনার যুগে নিজেকে স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে সেফ, নিজে ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, দেশ ভালো থাকবে। সবাই সুস্থ থাকো, একে অপরের জন্য দোয়া করো। আশা করি সবাই ভালো থাকবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।